হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা দেখো তোমাদের ক্লাস 7 এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য ইতিহাসে যেটা প্রথম সেট দেওয়া হয়েছে বাঁকুড়া জেলা স্কুল থেকে, এই স্কুলের কোশ্চেন পেপারটা আমরা আজকের ক্লাসে সলভ করে নেব। দেখো, 1 নম্বর স্কুলের আমাদের প্রথম যেটা এমসিকিউ, নগরম স্থাপন করা হয়, আনসার হবে বণিকদের স্বার্থ রক্ষা করার জন্য। পবনদূত কাব্য রচনা করেছিলেন ধৈ। বৌদ্ধ মতে নির্বাণ কথার অর্থ হলো মুক্তি বা মোক্ষ লাভ। ইবন বতুতার মতে ভারতে ঘোড়ার পিঠে চিঠি পাঠানোকে বলে, দেখো হেঁটে যেটা চিঠি পাঠানো সেটাকে বলা হয় দাওয়া, এবং ঘোড়ার পিঠে চিঠি পাঠানোকে বলা হচ্ছে উলাগ। লোদি বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। পর্যটক পেজ যার সঙ্গে বিজয়নগরের তুলনা করেছিলেন, আনসার হচ্ছে রোম। মোগল দরবারের নবরত্নের একজন ছিলেন বীরবল। ঔরঙ্গজেব মারা যান 1707 খ্রিস্টাব্দে। রবিদাস যার শিষ্য ছিলেন তিনি হলেন রামানন্দ। আকবর চিত্রকলার আলাদা বিভাগ তৈরি করেন, যার তত্ত্বাবধানে ছিলেন কে আব্দুস সামাদ, অপশন বি। দীপক রাগ তৈরি করেছিলেন তানসেন। কোন বছর শিবাজির রায়গড়ে রাজ্যাভিষেক হয়েছিল? 1674 খ্রিস্টাব্দে। আকবর নামা গ্রন্থটি কে লিখেছিলেন? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, আনসার হচ্ছে আবুল ফজল। শেষ এমসিকিউ, পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তরে বিভক্ত? 3টি স্তর, তাহলে অপশন বি। এরপরে নির্দেশ মতো উত্তর দাও। 2 এর 1, হলায়ুদ কোন রাজার মন্ত্রী ছিলেন? লক্ষণ সেনের। কাকে শিবাজি বাগনখ দিয়ে হত্যা করেছিলেন? আফজল খানকে। বেমানান শব্দটি খুঁজে বের করো। দেখো, এগুলোর মধ্যে লখনৌতি এটা বেমানান, এটা আলাদা। আর এদিকে দেখো ইকতা, এটা রাজ্য জয়ের প্রদেশগুলোকে বলা হতো, আর এগুলো হচ্ছে এক ধরনের ট্যাক্স, তাহলে ইকতাটা এখানে আলাদা। এরপরে আমির শব্দের অর্থ হচ্ছে আভিজাত্য, এটা মিথ্যা। আর মোট 5টি রাজবংশ দিল্লি সুলতানি সাম্রাজ্য শাসন করেছিল, এটা সত্য। শূন্যস্থান পূরণ প্রথমে দেওয়া হয়েছে, আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন মালিক আম্বর। আর ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এবার দেখো বিবৃতি দেওয়া হয়েছে, বিবৃতির সঙ্গে কোন ব্যাখ্যাটা মানানসই সেটা বলতে হবে। প্রথমটা দেখো, সেন রাজাদের রাজত্বকালে বৌদ্ধ ধর্মের প্রসার কমে গিয়েছিল। এর সঠিক ব্যাখ্যা হলো সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। 2 নম্বর বিবৃতি, রানা প্রতাপ সিংহ চিতর পর্যন্ত সমগ্র অঞ্চলে শস্য নষ্ট করেছিলেন। এক্ষেত্রেও হবে দেখো যে তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন যে চিতর আক্রমণকালে মোগল সৈন্যরা সেখান থেকে রসদ সংগ্রহ করতে না পারেন, অর্থাৎ ব্যাখ্যা 2। এরপরে দেখো স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে আড়াই দিন কা ঝোপড়া, এটা আজমিরে অবস্থিত। 2 নম্বর ভক্তি সাধক, এটা হচ্ছে শ্রী চৈতন্য, এটা 2 নম্বর। পিয়েত্রাদুরা শিল্পের শৈলী হলেন জাহাঙ্গীর, 3 নম্বর। আর তোতাই হিন্দ আমির খসরুকে বলা হয়, এটা হচ্ছে 4 নম্বর। এরপরে আমরা 3 দাগের প্রশ্নের আনসারগুলো দেখে নেব। প্রথমে বলেছে, কবে ও ইউরোপের কোন অংশে সামন্ত প্রথার সূচনা হয়েছিল? খ্রিস্টীয় 9ম শতকে পশ্চিম ইউরোপে একরকম সামরিক ও রাজনৈতিক ব্যবস্থা দেখা গিয়েছিল, একে সামন্ততন্ত্র বলে বা সামন্ত প্রথা বলে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 9ম শতকের দিকে ইউরোপের কোথায়? পশ্চিম ইউরোপে সামন্ত প্রথার সূচনা হয়েছিল। নেক্সট, কোন কোন প্রাদেশিক শক্তি দিল্লি সুলতানি থেকে দূরে সরে গিয়েছিল? দেখো টেক্সট বুকের মধ্যে প্রাদেশিক শাসন যে পয়েন্টটা দেওয়া হয়েছে, দেখো মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালের শেষ দিক থেকে দিল্লির সুলতানি শাসন দুর্বল হয়ে পড়ে। কেন্দ্রীয় রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে কয়েকটি আঞ্চলিক শক্তির উৎপত্তি ঘটে বা উত্থান হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলায় ইলিয়াস শাহী এবং হোসেন শাহী শাসন, এবং দক্ষিণ ভারতে বিজয়নগর ও বাহমনি রাজ্যের শাসন। এই জায়গাটা তোমরা লিখবে পেজ নাম্বার 60। এরপরে জায়গিরদার কাকে বলে? রায়মার্টিনের 117 পাতায় দেখো দেওয়া হয়েছে, মুঘল শাসন ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি ছিল জায়গিরদারি ব্যবস্থা। মুঘল আমলে অনেক মনসবদারকে নগদ বেতনের পরিবর্তে জায়গির দেওয়া হতো, এই ব্যবস্থাকেই জায়গিরদারি ব্যবস্থা বলা হতো। মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে এই জায়গিরদারি ব্যবস্থায় অনেক সমস্যা বা সংকট সৃষ্টি হয়
এবং সম্রাট ঔরঙ্গজেবের রাজত্বকালে এই জায়গিরদারি সংকট চরম আকার ধারণ করে। এতটুকু তোমরা লিখবে। এরপরে দোহা বলতে কি বোঝো? কবিরের ধর্মপ্রচারের মূল লক্ষ্য ছিল সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি স্থাপন করা। তিনি জাতিভেদ প্রথা, ধর্মীয় আচার অনুষ্ঠান ও কঠোর তপশ্চর্যার বিরোধী ছিলেন এবং অন্তরের পবিত্রতা ও ভক্তির সাহায্যে ঈশ্বর লাভের কথা প্রচার করেছিলেন। তিনি ছোট ছোট শ্লোকের মাধ্যমে তার ধর্মমত প্রচার করেন। তার 2 পংক্তির এই শ্লোক বা কবিতাগুলি দোহা নামে পরিচিত। এটা পেজ নাম্বার 159। এরপরে মিনিয়েচার কি? মিনিয়েচার শব্দটি ইংরেজি শব্দ, একে বাংলায় অনুচিত্র বলা যেতে পারে। মধ্যযুগে বইয়ের পাতা ছবি দিয়ে সাজানো হতো। আকার ও আয়তনে এই ছোট ছবিগুলিকে মিনিয়েচার বলা হয়। নেক্সট, মুঘল যুগের 2টি কৃষক বিদ্রোহের নাম লেখো। জাট বিদ্রোহ আর একটা হচ্ছে সতনামী বিদ্রোহ। নেক্সট, বান্দা বাহাদুর কে ছিলেন? লিখবে বান্দা বাহাদুর ছিল একজন শিখ নেতা এবং তিনি শিখ গুরু গোবিন্দ সিংহের শিষ্য ছিলেন। এরপরে স্বায়ত্তশাসন বলতে কি বোঝো? যে শাসনে জনগণ সরাসরি অংশ নিয়ে নিজেদের শাসন নিজেরা পরিচালনা করে তাকে স্বায়ত্তশাসন বলে। স্বায়ত্ত শব্দের অর্থ হলো স্ব বা নিজের আয়ত্ত বা অধীন। পশ্চিমবঙ্গে স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানগুলোকে 2টো ভাগে ভাগ করা হয়, পৌর ও গ্রামীণ। এতটা পর্যন্ত লিখলেই হয়ে যাবে, যেহেতু 2 মার্কস দিয়েছে। এরপরে দেখো 3 দাগে শেষ প্রশ্ন, গণতন্ত্র কাকে বলে? গণ শব্দের অর্থ জনগণ, তন্ত্র মানে ব্যবস্থা। যে দেশের জনগণ নিজেরাই নিজেদের তন্ত্র বা ব্যবস্থা পরিচালনা করেন তাকে বলে গণতন্ত্র। আমাদের দেশ ভারত একটি গণতান্ত্রিক দেশ। এতটা পর্যন্ত লিখবে। এরপরে আমরা 4 দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলোর আনসার দেখে নেব। প্রথমেই বলেছে দেখো চর্যাপদ কি? লিখবে খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলোকে চর্যাপদ বলা হয়। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার বা আবিষ্কার করেছিলেন। চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা। বৌদ্ধ সিদ্ধাচার্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লুইপাদ, সরহপাদ, কাহ্নপাদ, ভূসুকোপাদ প্রমুখ। এটার পেজ নাম্বার ছিল 59। এরপরে দিল্লি সুলতানি শাসককে তুর্কো আফগান যুগ বলা হয় কেন? দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। পেজ নাম্বার হচ্ছে 93। 1206 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল দিল্লিতে সুলতানি শাসনের যুগ হিসাবে চিহ্নিত। এই সময়কালের মধ্যে যথাক্রমে মামেলুক, খলজি, তুগলক, সৈয়দ ও লোদি এই 5টি বংশ রাজত্ব করেছিল। এদের মধ্যে প্রথম 3টি বংশের শাসক ছিলেন তুর্কি আর সৈয়দ ও লোদি শাসকরা ছিলেন আফগান। তাই দিল্লির সুলতানি শাসনের সময়কালকে একত্রে তুর্কো আফগান যুগ বলা হয়। নেক্সট, ঔরঙ্গজেবের শাসনকালে মোগল দরবারে মোগল অভিজাতরা কি কি ভাগে বিভক্ত হয়? লিখবে দেখো ঔরঙ্গজেবের সময়ে সবচেয়ে বেশি সংখ্যায় রাজপুতরা মুঘল মনসবদারি ব্যবস্থার আওতায় এসেছিল। অম্বরের মির্জা রাজা জয়সিংহ ছিলেন ঔরঙ্গজেবের বিশ্বস্ত অভিজাতদের মধ্যে একজন। মারওয়াড়ের রাঠোর রাজপুত রানা যশবন্ত সিংহ প্রথমে বাদশাহের বিরোধী ছিলেন, তবে পরে তিনি মোটা রকমের মনসব পেয়েছিলেন। তার মৃত্যুর পরে উত্তরাধিকার নিয়ে মারওয়াড়ের রাজধানী যোধপুরে গন্ডগোল শুরু হয়। মুঘলরা ওই রাজ্যটি পুরোপুরি হাতে নিয়ে নেয়। এর ফলে শুরু হয় রাঠোর যুদ্ধ। এই যুদ্ধে গোড়ার দিকে মেওয়াড় রাজ্য মারওয়াড়ের পক্ষে ছিল। রাঠোর যুদ্ধ মুঘলদের পক্ষে লাভজনক হয়নি। উপরন্তু আকবর জিজিয়া কর তুলে নেওয়ার 100 বছর পরে ঔরঙ্গজেব আবার জিজিয়া কর চাপিয়েছিলেন। অর্থাৎ আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মুঘলদের রাজপুত নীতিতে অনেক মিল ছিল, আবার কোনো কোনো দিকে অমিলও ছিল। এই জায়গাটা তোমরা লিখবে, একটু নিজের ভাষায় লিখে নিও। পেজ নাম্বার হচ্ছে 82। এরপরে দেখো পরের পাতায় আমরা চলে যাব। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে দিন ই ইলাহি কে প্রবর্তন করেন, এর মূল নীতি কি? এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো সুলহ ই কুল বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা ও সকলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান। এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ধর্মমত গড়ে তোলেন যা দিন ই ইলাহি নামে পরিচিত। তাহলে দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? সম্রাট, মুঘল সম্রাট আকবর।
এবং এখানে বলা হয়েছে যে এর মূল নীতি, দেখো এখানে বলা হয়েছে যে এই আদর্শের ভিত্তিতে মানে এই দ্বীন-ই ইলাহি প্রবর্তন করা হয়েছিল। এছাড়া এখানে আদর্শ কথা বলা হয়েছে, উদ্দেশ্য বলা হয়েছে। মুঘল বংশের শেষ সম্রাট আকবরের আদর্শ ছিল বাদশাহ ঈশ্বরের ইচ্ছায় দেশ শাসন করবেন, প্রজাদের সঙ্গে পিতৃসুলভ আচরণ করবেন এবং তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত করবেন না। তাহলে এরকম ভাবে আনসারটি লিখবে পেজ নাম্বার 123। নেক্সট, সুলতানি ও মুঘল যুগে গরিব সাধারণ মানুষদের জীবনযাত্রা কেমন ছিল? মুঘল যুগে গরিব মানুষদের জীবনযাত্রা কেমন ছিল দেওয়া হয়েছে এখানে, যে মুঘল আমলে গরিব মানুষরা বছরের কয়েকটি ঋতুতে খুব পরিশ্রম করত। মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় একজন ওলন্দাজ বণিকের বিবরণ থেকে জানা যায় যে গরিবরা মাংসের স্বাদ প্রায় জানতই না, তারা রোজ একবার একঘেয়ে খিচুড়ি খেতে পেত। তাদের পরবার জন্য পোশাকও যথেষ্ট ছিল না, তাদের ঘর গৃহস্থালী ছিল একজোড়া খাটিয়া ও রান্না খাওয়ার জন্য দু একটি বাসন। প্রচন্ড শীতে তাদের দারুণ কষ্ট হতো। এটা এই জায়গাটা লিখবে। তাছাড়া দেখো এখানে এই জায়গাটা লিখতে পারবে যে গরিব পরিবারের নারী ও পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে সংসারে, খামারে ও বিভিন্ন ক্ষেত্রে কাজ করত। সেক্ষেত্রে নারীদের মধ্যে ঘোমটা বা পর্দার বিশেষ প্রচলন ছিল না। এই জায়গাটা তোমরা অ্যাড করতে পারবে। এছাড়া তোমরা এই জায়গাটা লিখতে পারবে যে সুলতানি ও মুঘল যুগে গরিব মানুষের বসতি গড়ে তোলার জন্য সেক্ষেত্রে সামান্য কিছু উপকরণ লাগতো, যেমন গাছ, খড়, জল ইত্যাদি। তাহলে এরকম ভাবে বানিয়ে তোমরা আনসারটি লিখবে পেজ নাম্বার 168। 6 নম্বর প্রশ্ন, বলবন কিভাবে সুলতান পদের মর্যাদা বাড়িয়েছিলেন? গিয়াসউদ্দিন বলবনের সময় দিল্লি সুলতানের প্রধান সমস্যা ছিল ভিতরের বিদ্রোহ। এই সময় দিল্লি নিকটবর্তী অঞ্চলে মেওয়াটি দস্যুরা উপদ্রব করত। আর 2 নম্বর হচ্ছে বাংলার শাসক তুঘরিল খান বিদ্রোহ করেছিল। বলবন কঠোর হাতে এগুলিকে দমন করেছিলেন। আর কিভাবে মর্যাদা বৃদ্ধি করেছিলেন বা বৃদ্ধি ঘটিয়েছিলেন, দেখো গিয়াসউদ্দিন বলবন দরবারে রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির জন্য কি কি করেছিলেন? সিজদা ও পায়বস প্রথা চালু করেছিলেন। সিজদার অর্থ হলো সুলতানের সামনে নতজানু হওয়া এবং পায়বস শব্দের অর্থ হলো সুলতানের পদযুগল চুম্বন করা। তিনি জমকালো পোশাক পরা দেহরক্ষী নিয়ে দরবারে আসতেন এবং গাম্ভীর্যপূর্ণ পরিবেশ তৈরি করতেন। পেজ নাম্বার 90। পরের কোশ্চেন, মধ্যযুগে বাংলা সাহিত্যের অগ্রগতি কেমন ছিল বর্ণনা করো। দেখো মধ্যযুগ বলতে এক্ষেত্রে সুলতানি যুগে সাহিত্যর অগ্রগতি বা কি কি সাহিত্য চর্চা হতো, বিভিন্ন ভাষা যে সাহিত্য সেগুলো এখানে দেওয়া হয়েছে। ফার্সি ভাষা ও সাহিত্যর এই জায়গাটা দেখো, সংস্কৃত, হিন্দি সাহিত্য, উর্দু সাহিত্য, আঞ্চলিক সাহিত্য। তাহলে এই যে জিনিসগুলো দেওয়া হয়েছে কোশ্চেন নাম্বার 23, এটা তোমরা লিখবে পেজ নাম্বার 166। এরপরে মাওয়ালি কাদের বলা হতো? শিবাজি তার সেনাবাহিনী গঠন করার জন্য মাওয়াল অঞ্চল থেকে সেনা নিয়োগ করেন। মাওয়াল অঞ্চলের এই সেনাদের মালবে বা মাওয়ালি বলা হতো। এরপরে দেখো শাহজাহানের রাজত্বকালে মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থায় কি কি সংকট দেখা গিয়েছিল? মুঘল প্রশাসনিক ব্যবস্থার অন্যতম ভিত্তি মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থায় সংকট ছিল শাহজাহানের আমলের অন্যতম ঘটনা। এই ব্যবস্থায় লক্ষণীয় সংকটগুলি ছিল: প্রথম দেখো, মনসবদারদের পদমর্যাদা অনুযায়ী বেতন দিতে না পারা। 2 নম্বর, কৃষক বিদ্রোহের ফলে রাজস্ব আদায়ের সমস্যা। 3 নম্বর, মনসবদাররা প্রয়োজনীয় বেতন না পাওয়ার ফলে ঘোড়সওয়ারের দেখাশোনাও ঠিকমতো করতে পারত না। আর 4 নম্বর, সর্বোপরি মনসবদারদের মধ্যে ক্রমবর্ধমান দুর্নীতি মনসবদারি এবং জায়গিরদারি ব্যবস্থার পতনকে ত্বরান্বিত করে। 199 পাতা। নেক্সট, সরকারের কাজগুলি কি কি? দেখো এটা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্ন। দেশের জনগণ ভোটের মাধ্যমে দেশ চালাবার জন্য যাদের বেছে নেয় তাদের নিয়ে গঠিত হয় সরকার। সরকারের কাজগুলো হচ্ছে যে দেখো, দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা, জনগণের কল্যাণ করা অর্থাৎ জনগণ যাতে ভালো থাকে তার জন্য উদ্যোগ নেওয়া, দেশের স্বাধীনতা বজায় রাখা আর দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও সামগ্রিকভাবে উন্নতির জন্য কাজ করা। এটার পেজ নাম্বার 215। এরপরে আমরা 5 দাগের প্রশ্নগুলোর আনসার দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, জাপ্তি প্রথার বর্ণনা দাও। দেখো জাপ্তি প্রথা এখানে কৃষিভিত্তিক ভারতবর্ষে সুশাসন পরিচালনা করার উদ্দেশ্যে সম্রাট আকবর ভূমি রাজস্ব ব্যবস্থার উপর মনোনিবেশ করেছিলেন।
আকবরকে এই কাজে সাহায্য করেছিলেন তার রাজস্ব মন্ত্রী কে ছিলেন? টোডরমল। এবং দেখো এখানে জাপ্তি প্রথার ব্যবস্থা দেওয়া হয়েছে। জমি জরিপের মাধ্যমে রাজস্ব স্থির করার যে প্রথা টোডরমল চালু করেন তা জাপ্তি ব্যবস্থা নামে পরিচিত। উর্বরতা শক্তির উপর ভিত্তি করে জমিগুলোকে পোলজ, পৌরতি, চাচর এবং বাঞ্জার এই 4 ভাগে ভাগ করেছিলেন। উৎপন্ন ফসলের 1/3 রাজস্ব বা ট্যাক্স হিসাবে দিতে হতো। রাজস্ব নগদ অর্থে বা শস্যের মাধ্যমে দেওয়া যেত। 4 নম্বর, প্রাকৃতিক বিপর্যয়ে রাজস্ব মকুব করা হতো এবং সরকার কৃষকদের ঋণ দিত। এটা পেজ নাম্বার 123। নেক্সট, টিকা লেখো গুরু নানক। গুরু নানকের টিকা লেখার প্রথমে একটা তোমরা সূচনা দেবে যে মধ্যযুগের ভক্তিবাদী আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ প্রচারক ছিলেন গুরু নানক। তার প্রবর্তিত ধর্মমত শিখ ধর্ম নামে খ্যাত। শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিব এ গুরু নানকের উপদেশ লিপিবদ্ধ আছে। গুরু নানকের পূর্ব জীবন দেখো 1469 খ্রিস্টাব্দে পাঞ্জাবের লাহোর জেলার তালবন্দি গ্রামের একটা মধ্যবিত্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং বাল্যকালে শিক্ষা লাভ করার জন্য তিনি এক করণিক রূপে কাজ শুরু করেন, মানে ক্লার্ক হিসাবে কাজ করেন এবং বিবাহ করে সংসারী হন। তারপর সংসার ত্যাগ, আধ্যাত্মিক জগতের প্রতি প্রবল আকর্ষণের জন্য তিনি স্ত্রী, পুত্র এবং সকল সাংসারিক বাধা পরিত্যাগ করে সত্যানুসন্ধানের জন্য দেশ ভ্রমণে বেরিয়ে পড়েন। কথিত আছে যে তিনি মক্কা, বাগদাদ সহ বহু জায়গা ভ্রমণ করেছিলেন এবং পরম সত্যের সন্ধান পেয়েছিলেন। ধর্মমত দেখো সৎ শ্রী আকাল বা সত্যস্বরূপ ভগবানের আরাধনা গুরু নানক প্রবর্তিত ভক্তি ধর্মের মূল মন্ত্র। তার মতে নাম মানে হচ্ছে ঈশ্বরের নাম জপ, দান হচ্ছে সেবা, স্নান হচ্ছে দৈহিক শুদ্ধতা, এর মাধ্যমে ঈশ্বর লাভ সম্ভব। তিনি জাতিভেদ প্রথা ও ধর্মীয় আড়ম্বরের বিরোধী ছিলেন। আর শেষ হচ্ছে প্রভাব। হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করে। গুরু নানকের অনুগামীরা আজও শিখ নামে একটি স্বতন্ত্র গোষ্ঠী হিসাবে স্বমহিমায় বিরাজমান। এই জায়গাটা তোমরা টিকা হিসাবে লিখবে পেজ নাম্বার 158। এরপর দেখো সুফিবাদ কি, এর বৈশিষ্ট্য কি ছিল। 170 পাতায় দেওয়া হয়েছে। দেখো মধ্যযুগে এক শ্রেণীর মুসলমান প্রচলিত ধর্মীয় নিয়মের বাইরে সহজ সরল ভাবে আল্লাহর আরাধনার কথা প্রচার করেন। এই মতবাদকে সুফিবাদ বলা হয়। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের মাঝামাঝি সময়ে ভারতে সুফিবাদ জনপ্রিয় হয়ে উঠেছিল। ভারতে সুফিবাদীদের মধ্যে চিস্তি এবং সোহরাবর্দী সম্প্রদায় বেশি জনপ্রিয় ছিল। বৈশিষ্ট্য কি ছিল? আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করা, আর 2 নম্বর পবিত্র জীবনযাপন করা ইত্যাদি। এটা তোমরা 170 পাতায় পেয়ে যাবে। এরপরে মুঘল স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলির বর্ণনা দাও। এখানে মুঘল স্থাপত্য দেওয়া হয়েছে কোশ্চেন নাম্বার 39। এই জায়গাটা তোমরা একটু লিখে নিও, কেমন? এরপরে নেক্সট বলছে শের শাহ তার শাসন ব্যবস্থায় কি কি মানবিক ব্যবস্থা গ্রহণ করেছিলেন। শের শাহর যে প্রশ্নটা আছে সেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো সম্রাট শের শাহ ছিলেন বিজেতা হিসেবে শ্রেষ্ঠ এবং শাসক হিসেবে শ্রেষ্ঠতম। দিল্লির শাসক হিসেবে তিনি মাত্র 5 বছর, দেখো 1540 থেকে 1545 সালে এই 5 বছর রাজত্ব করেছিলেন। কিন্তু এই অল্প সময়ের মধ্যে শাসন ব্যবস্থার সর্বত্র ক্ষেত্রেই তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। তার শাসন ব্যবস্থার মধ্যে অনেক মানবিক চিন্তার পরিচয় পাওয়া যায়। কি কি চিন্তামূলক সংস্কার? প্রথম হচ্ছে ভূমি রাজস্ব। তিনি পাট্টা কবুলিয়ত ব্যবস্থা চালু করেছিলেন। পাট্টা কি? পাট্টা আমরা জানি যে জমিতে কৃষকদের অধিকার এবং তাকে কত রাজস্ব দিতে হবে তা লিখে যে দলিল তিনি দিতেন তাকে বলা হতো পাট্টা। আর কবুলিয়ত হচ্ছে পাট্টা প্রাপ্ত, মানে যে সমস্ত কৃষকরা পাট্টা পেয়েছেন সেই কৃষকরা রাজস্ব দেওয়ার কথা স্বীকার বা কবুল করে সরকারকে যে দলিল সই করে দিত সেটা হচ্ছে কবুলিয়াত। এটা ভূমি রাজস্ব গেল। এছাড়া বিচার সংস্কার। দেখো শের শাহ পক্ষপাতহীন এবং কঠোর বিচার ব্যবস্থা প্রবর্তন করেন। এবং এছাড়াও দেখো আরো বেশ কিছু কথা এখানে দেওয়া হয়েছে, সেই জায়গাটা তোমরা লিখবে। যোগাযোগ ব্যবস্থার মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট এটা যে তিনি সুদীর্ঘ এবং প্রশস্ত রাজপথ নির্মাণ করেছিলেন। এটা তার একটা অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। দেখো সোনারগাঁ থেকে পেশোয়ার পর্যন্ত 1400 মাইল দীর্ঘ পথ নির্মাণ করেন, যেটাকে বলা হয় সড়ক ই আজম বা গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড, যেটাকে বলা হয় জিটি রোড। এবং তিনি আগ্রা থেকে বুরহানপুর এবং আগ্রা থেকে যোধপুর পর্যন্ত রাস্তা নির্মাণ করেন। এবং দেখো এই ক্ষেত্রে সরাইখানা নির্মাণ করেছিলেন, ঘোড়ার পিঠে ডাক আদান প্রদানের ব্যবস্থা করেছিলেন। ধর্মনীতি, তিনি সুন্নি মুসলমান ছিলেন কিন্তু তিনি ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণ করে শাসন পরিচালনা করেন। ব্রহ্মজিৎ গৌড় তার প্রধান সেনাপতি ছিলেন এবং তার উদারনীতির জন্য তিনি ভারতের জাতীয় সম্রাটের মর্যাদা লাভ করেছিলেন। তাহলে এগুলো লিখবে। এবং তার সঙ্গে
এই যে উপসংহার এবং ঐতিহাসিক স্মিথ তার সম্পর্কে কি মতবাদ বা মন্তব্য করেছেন সেটাও তোমরা অবশ্যই দেবে। এটার পেজ নাম্বার 110। এরপর দেখো আমাদের 1 নম্বর সেটের শেষ প্রশ্ন, হুমায়ুনের মৃত্যুর পর আকবর কিভাবে ক্ষমতা দখল করেছিলেন। এই প্রশ্নের আনসার লেখার সময় তোমরা দেখো এখানে সূচনা তো দেবে যে হুমায়ুনের মৃত্যুর পর কিভাবে 1556 খ্রিস্টাব্দে মাত্র 13 বছর বয়সে তিনি সিংহাসনে বসেন সম্রাট আকবর, এবং বিভিন্ন যুদ্ধ বিগ্রহ করে বিস্তীর্ণ অঞ্চল, ভারতের বিস্তীর্ণ অঞ্চল তিনি দখল করেন, আধিপত্য প্রতিষ্ঠা করেন। পানিপথের দ্বিতীয় যুদ্ধে তার রাজ্য জয়ের সূচনা হয় এবং 1601 খ্রিস্টাব্দে আসিরগড় দুর্গ জয়ের পর তার পরিসমাপ্তি ঘটে। কিভাবে রাজ্য জয় করেছিলেন, তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন, মালব জয়, গন্ডানা জয়, রাজপুতানা জয়, এবং বিভিন্ন যে নীতি তিনি গ্রহণ করেছিলেন, যুদ্ধ নীতি বলো বা মৈত্রী নীতি বা বৈবাহিক সম্পর্কের নীতি, এগুলো তোমরা লিখবে। এবং এই জায়গাগুলো গুজরাট জয়, বাংলা, বিহার, উড়িষ্যা জয়, উত্তর পশ্চিম সীমান্ত জয়, দক্ষিণ ভারত জয়, এগুলো সংক্ষেপে করে যদি পারো তাহলে কত সালে এগুলো দখল করেছিলেন সেগুলো লিখবে এবং উপসংহার দেবে যে এরকম ভাবে সম্রাট আকবর তার পিতা হুমায়ুনের মৃত্যুর পর ক্ষমতা দখল করেছিলেন। তাহলে আজকে আমরা দেখো প্রশ্নবিচিত্রা থেকে প্রথম যেটা ইতিহাসের সেট দেওয়া ছিল সেটা আমরা সলভ করে নিলাম। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং ক্লাস 7 এর দেখবে প্রশ্নবিচিত্রা থেকে সায়েন্সের ক্লাস আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি এবং প্রশ্নবিচিত্রার সমাধানের ক্লাস তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তোমরা প্রশ্নবিচিত্রার যে কোনো সমাধান দেখতে চাইলে, যে কোনো সাবজেক্টের সমাধান দেখতে চাইলে আমাদের চ্যানেলে দেখবে প্লেলিস্ট অপশানে ক্লাস 7 এর প্রশ্নবিচিত্রার আলাদা প্লেলিস্ট আমরা ক্রিয়েট করে দিয়েছি, সেখানে প্রশ্নবিচিত্রার সমস্ত সাবজেক্টের সলিউশনগুলো পাবে। আর সায়েন্সের ক্লাসগুলো দেখার জন্য তোমরা ক্লাস 7 সায়েন্স 2024 এই নামে প্লেলিস্ট পেয়ে যাবে, সেখানে তোমরা সাবজেক্টিভ পরিবেশ ও বিজ্ঞানের ক্লাসগুলি পাবে। তোমরা অবশ্যই সে সমস্ত ক্লাসগুলি দেখে নিও। এছাড়া তোমাদের সুবিধার্থে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি, সেখানে তোমরা যুক্ত হতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।